100% মামলা আছে। দর্শক দেখতে পাচ্ছেন জনতা হাসনাত আব্দুল্লাহকে ঘেরাও করে গণপিটুনি দেয়, পুলিশের হাতে তুলে দেয়, গ্রেপ্তার হয় হাসনাত আজকে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ তুপের মুখে পড়েছে কুমিল্লা রাজপথে। সারা দেশেই তুলপাড় পরিস্থিতি হয়। বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছে, জামাত এবং এনসিপি নেতাকর্মীদের খারাপ অবস্থা করছে। আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি করছেন? যারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, আওয়ামী লীগের কবর রচনা করতে চান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, শেখ হাসিনা অপরাধী, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেকে অপরাধী, ৫২% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে, আর শেখ হাসিনাকে ফেরত চাইছে। রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে জামাত এনসিপি। বিএনপির যে ফুটনি এটা ছুটে যাচ্ছে। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের পর এই প্রথম হাসনাত আব্দুল্লাহকে গণধুলায় দিল শিক্ষার্থীরা। গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন হাসনাত। ফাঁস হয়েছে সকল গোপন তথ্য। হাসনাত আব্দুল্লাহর সকল গোপন তথ্য ফাঁস হওয়ার পর আজকে কুমিল্লার রাজপথে তুপের মুখে পড়েছে সে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা হাসনাতের বিরুদ্ধে পরিকল্পনা করে আসছিল। এখন সেই পরিকল্পনাটা আজকে বাস্তব হয়, হাসনাতের খারাপ অবস্থা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং এর পিছনে অনেক রহস্য উন্মোচন হয় হাসনাতের অবস্থা নিয়ে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে ঘিরে ফেলা হয়েছে। আর এই মবের পেছনে যারা ছিলেন তারা অন্য কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। ২০২৬ সালে নতুন এই বাংলাদেশে রাজনীতির মাঠে আজ এমন একটি ঘটনা ঘটল যা শুধু চট্টগ্রামের রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরল। কিন্তু কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে এভাবে ঘিরে ধরা হলো? কেন মফ করে তার উপর হামলা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যিই আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এক ভয়ঙ্কর নোংরা খেলা? ঘটনা শুরু আজ দুপুরে। হাসনাত আব্দুল্লাহ যখন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী যুবকরা একজন সংসদ সদস্য এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেখানে আসার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে হাসনাত আব্দুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এখন প্রশ্ন হলো, কেন এই বিক্ষোভ, কেন এই মব? বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে গোপন আতাত করতে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই নাকি হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন। কিন্তু রাজনীতির ভেতরের সমীকরণ যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে আসল ঘটনা এটি নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসছে তা হলো, স্বৈরাচারের দোসর হিসাবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না, বরং বিএনপির আসল ভয় হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি খুব ভালো করেই জানে আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির সমর্থন নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি মুহূর্তের মধ্যেই নড়ে যাবে। মূলত এই রাজনৈতিক আতঙ্ক থেকেই আজকে হাসনাত আব্দুল্লাহকে আটকানো হয়েছে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এটি হলো মুখ্য উদ্দেশ্যকে গোপন রেখে গৌণ উদ্দেশ্যকে হাইলাইট করে মহানগর বিএনপির এক সুকৌশলী নির্বাচনী চাল। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন। বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যিই স্বৈরাচারের দোসর হিসেবে ট্রিট করত, তাহলে গত ২ মাস ধরে ক্ষমতায় থাকার পরও এবং বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের দোসরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে ১২ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি করছেন?
যারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, আওয়ামী লীগের কবর রচনা করতে চান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, শেখ হাসিনা অপরাধী, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেকে অপরাধী, সেই তত্ত্ব বললে অনেকেই একমত হবে, অনেকেই দ্বিমত করবে না, এটা যেমন বাস্তবতা, তেমনি ঢালাওভাবে যখন তারা আওয়ামী লীগের, মুজিববাদের, ৭২-এর সংবিধানের, বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাইছে, ঠিক সেই সময় পহেলা বৈশাখের দিনে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আবদুল্লাহর কাজ কি? সেই বাড়ি থেকে বেরিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়তে হলো, আপনি কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার বাড়িতে? ফ্যাসিস্টের সঙ্গে আপনার কাজ কি? কি ঘটেছিল সেখানে? হঠাৎ করে ফ্যাসিস্ট আপন হয়ে গেল কিভাবে? চট্টগ্রাম সফরই বা পয়লা বৈশাখে তিনি কেন করলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি গণমাধ্যমের খবরের মাধ্যমে। চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কথা। এনসিপির যে কয়জন শীর্ষ নেতা, হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি, এই তিনজনই তো মূলত প্রতি মুহূর্তে, এমনকি ঘুমে স্বপনের মধ্যেও মুজিববাদের কবর রচনা করে, আওয়ামী লীগের কবর রচনা করে, বঙ্গবন্ধুর কবর রচনা করে, এবং ৩২ নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনে অন্যতম ইন্ধনদাতা এরা, সাথে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এগুলো একেবারে ওপেন সিক্রেট ব্যাপার, এখানে কোনো মানে লুকাছাপার ব্যাপার তারা কখনোই করেননি। একসময় ছাত্রলীগ করা, ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত থাকা, বহু পোস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে নিয়ে বহু ফেসবুক পোস্ট এখনও যাদের ওয়ালে গেলে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ লেখা যিনি দৈনিক ইত্তেফাকে লেখেন, সেই হাসনাত আবদুল্লাহ মানে তিনি কেন আওয়ামী লীগের বাড়িতে গেলেন? প্রশ্নটা উঠেছে, এবং প্রশ্নটা জুলাই যোদ্ধাদের মনে উঠেছে। জুলাই যোদ্ধারা তারা মানে গিয়ে ওই বাড়ি থেকে যখন বেরিয়েছেন, তখন হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরেছেন, জবাব চেয়েছেন। তাকে জবাবদিহি করতে হয়েছে, কিন্তু জবাবদিহি না করে সেখান থেকে তিনি পুলিশি সহায়তায় গাড়ি নিয়ে চলে গেছেন, এক ধরনের পালিয়ে যাওয়ার মতো, সেখান থেকে প্রকৃত জবাবটা না দিয়ে। কিন্তু পেছনের ঘটনা কি? কি বলছে এনসিপি? কি বলছেন জুলাই যোদ্ধারা? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন বাংলা ট্রিবিউনের। সাবেক মেয়রের বাসা থেকে বেরিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম, যিনি বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এবং আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়ে মেয়র নির্বাচন, সংসদ নির্বাচন, কোনো নির্বাচনেই মনোনয়ন পাননি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা এবং কুমিল্লা 4-এর এমপি হাসনাত আবদুল্লাহ। আজকে নগরের কাট্রলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। এই সময় তাদেরকে শান্ত করার চেষ্টা করেন হাসনাত। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় মানে কাজ কি আপনার? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন আপনি? আরেকজন জানতে চান, কেন আপনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন? রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে, বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে জামাত এনসিপি। বিএনপির যে ফুটানি, এটা ছুটে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, বিএনপি একটা বোকাশোকা থার্ড ক্লাস মূর্খদের পার্টি। যদি বিএনপি মূর্খ না হতো, হ্যাঁ, বিএনপিতে অল্প কিছু মেধাবী আছে, কিন্তু সেই মেধাবীদের যে মেধার কারসাজি, সেটা বাকি মূর্খদের কারণে ধরা পড়ে যায়। আমি একটু পেছন থেকে আসি। 2004 সাল থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী রাজনীতিবিদ। শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন, জিয়াউর রহমানের সাথে করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে করেছেন, খালেদা জিয়ার সাথে করেছেন, তারেক জিয়ার সাথে করেছেন, শেখ হাসিনার সাথেও করেছেন। তো এই ব্যারিস্টার মওদুদের মতো ধূর্ত রাজনীতিবিদ তিনি বিএনপিকে 2006 সালে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আনার একটা মাস্টার প্ল্যান করলেন। এই জন্য 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে বিচারপতিদের বয়স বাড়ানো, KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানো টার্গেট করা, অনেক কিছুই করেছে। ইয়াজউদ্দিনকে ঘিরে অনেক কিছুই করেছে, প্রধান উপদেষ্টা ক্ষমতা বৃদ্ধি, অনেক কিছু। কিন্তু দিন শেষে বিএনপির অন্য সবাই মূর্খ হওয়ার কারণে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, ধরা খেয়েছে। এবং এমন ধরা খেয়েছে
যে কার্যত খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রায় মেরে ফেলেছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এবং সেই ধাক্কায় কিন্তু আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন। তো দর্শক, কি অবস্থাটা হয়েছিল আকাম করতে যে ধরা খাওয়ার, কারণ তারা পারে না। কিন্তু আওয়ামী লীগ দেখেন, এসটি ইমাম যে মাস্টার প্ল্যান করেছে বারবার ভোট চুরি করে নানান উপায় ক্ষমতা আসার, অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সেটা তারা সম্পন্ন করেছে। এসটি ইমামের থিওরি অনুযায়ী আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে আমরা রাতেই ভোট কাস্ট করে ফেলবো, এত 54% রাতে করেছে। আওয়ামী লীগের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীও অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে রাতে ভোট কাস্ট করে ফেলেছে। পুরো পুলিশ বাহিনী, পুরো প্রশাসন সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছে। একটু শব্দ হয়নি, বরং 4.5 বছর বিএনপি হাও করতে পারেনি, রাতের ভোট সফল। অথচ বিএনপি 10 ট্রাক অস্ত্র খালাস দিতে, 10 ট্রাক অস্ত্র, ইটস ভেরি সিম্পল। সারা বাংলাদেশে রাতে ভোট ডাকাতি করা, সেই তুলনায় 10 ট্রাক অস্ত্র খালাস করা, এটা পানি, একদম ইজিয়েস্ট হওয়ার কথা। কিন্তু 10 ট্রাক অস্ত্র বিএনপি খালাস করতে পারেনি। লুৎফুজ্জামান বাবরদের মাস্টার প্ল্যানে 10 ট্রাক অস্ত্র তারা এনেছে, চীন থেকে বা যেখান থেকে হোক। তারপরে দেখা গেছে যে বন্দর থেকে খালাস করার সময় ধরা পড়েছে, পুলিশ ধরে ফেলেছে। এর মানে পুলিশের যে সেট আপটা দেওয়া দরকার সেটাও সুন্দরভাবে দিতে পারেনি এই বিএনপি সরকার। এরা যে কতটা ধৈঞ্চা, কতটা অযোগ্য এবং অপদার্থ সহজেই বোঝা যায়। হিসাব নিকাশ ছাড়া কাজ একটা করে আর ধরা পড়ে। দর্শক, এখন আবার সরকার গঠন করার 2 মাসের মধ্যে রাম ধরা খাচ্ছে বিএনপি সরকার। দেখেন, যে কাজ করার কথা ক্ষমতা আসা কমপক্ষে 4.5 বছর করার পর বা 4 বছর 3 বছর পর, নিজেদের ভিত অত্যন্ত মজবুত করার পর, নিজেদেরকে ফ্যাসিস্ট বানানোর পর যে কাজ করার কথা, যে আমরা এই কাজটা করব, যদি বিরোধী দলের কেউ প্রতিবাদ করে, মিছিল করে, তাকে আমরা পুলিশে দিব, তাকে গ্রেপ্তার করব। বেশি চালাকি যে করবে, 2 দিন পর দেখবেন সে তার বাসায় নাই, সে আছে আয়না করে। ফেসবুকে চালাকি করো, তোমাকে ডিবি অফিসে যেতে হবে, ডিবি হারুন কল করে তোমাকে ডিবির ভাত খাওয়াবে। এরকম একটা ভয় সংস্কৃতি বা রাষ্ট্রের সব জায়গায় মারাত্মক আধিপত্য নিশ্চিত করার পর যে কাজ করার কথা, সেই কাজ বিএনপি এমন সময় করছে যে বিএনপির কোমরই সোজা হয়নি, সে এতে ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য জামাত এনসিপি খুব সহজেই বিএনপির লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছে। আওয়ামী লীগকে মাঠে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে করি না। আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন, আমি না খুব অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের, মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি কি তাহলে আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছে? ওনার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সংসদে যে পরিমাণ উনি ঝড় আসলে আপনার শুরু করেছে, ভাবে কিন্তু এটাই বোঝা যায় যে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস উনি ফেরাতে যাচ্ছে। ইভেন সংসদে বসে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যেভাবে বলেছে 52% মানুষ, মাননীয় স্পিকার, আপনি বাদ দিয়ে কখনো দেশ পরিচালনা করতে পারেন না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এটা কিন্তু ট্রু, এটা কিন্তু উনি বলেছে যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে রে ভাই 52% মানুষ, যদি রুমিন ফারহানার কথাই ধরে নিই, কাজেই প্রমাণ করে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। উনি শুধু এখানেই না, উনি আরো বলতেছে যে এই আওয়ামী লীগকে কেউ যদি দাবায় রাখতে চায়, সেক্ষেত্রে শেখ হাসিনা বলেছে বিএনপিকে কখনো শান্তিতে থাকতে দিবে না, এবং আওয়ামী লীগ বর্তমান এটাই করছে, এটাই তো করা উচিত। কারণ আপনি একটা দলকে আপনি আন্ডারগ্রাউন্ডে রেখে দিবেন, তার মানে কি সেই দলটাকে আপনি ঠেলে ধাক্কায়া, মানে তাকে এক প্রকার ঠেলে তাকে আপনি মাফিয়া বানিয়ে দিলেন। আমার কার্যক্রম নিষিদ্ধ, আমি অনলাইনে কথা বলে সেটাও নাকি আপনার তাদের আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে আমার বাক স্বাধীনতা কি? এই দেশ স্বাধীন হয়েছে কেন? কেন 1971 সালে সেই স্বৈরা শাসক আপনার পাকিস্তানি জঙ্গিবাদীদের, টেরোরিস্টদের কাছ থেকে আমরা বাংলাদেশ আলাদা করেছি? কেন? মুক্তিযোদ্ধারা, মা বোনেরা ধর্ষণের শিকার কি তাহলে এটার জন্য হয়েছে? বলুন তো, এই স্বাধীনতা দেখার জন্য? না, নো নেভার ভাই। আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি বর্তমান সংসদে যেভাবে বলতে শুরু করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আপনার একজন কি বলে অপোজিট সাইডের
পার্টি হিসাবে কিংবা দল হিসাবে যে বিএনপি ট্যাগেল করবে সেই অ্যাবিলিটি কোনো দলের নাই। আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। আওয়ামী লীগের ব্যাপারে বলাই হয় যে আওয়ামী লীগ সরকারে যতটা না ভালো করে, বিরোধী দলে ভালো করে তার চেয়ে। আপনি দেখবেন এই যে দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।